আমাদের বাংলাদেশে মুজিব ছিলেন, মুজিব একজন ছিলেন, শেখ মুজিব, মুজিব ভাই। আসাদ নূর, ঘটনাটা কি হয়েছে, ঠিক বাংলাদেশে এখন যা ঘটছে সেই রকমই ঘটনাগুলি ঘটেছে। এখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি, তখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না। ইন্টারনেট তারপরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ঘরে ঘরে কান্নার রোল ছিল, ঘরে ঘরে মানুষের স্তম্ভিত হয়ে গেছিল যে সে কি করবে। মানুষের মানে সত্যি সত্যি মানুষ একদম বাকরুদ্ধ, দিক বিদিক জ্ঞান হারা হয়ে গিয়েছিল এবং ঘরে ঘরে মানুষ কেঁদেছে বঙ্গবন্ধুর জন্য। আমি একদম একটা ছোট্ট কথা বলি, আমি যখন কলকাতায় জেলে ছিলাম, জেলখানায় একটা লোক ছিলেন, উনি শিক্ষক, তো কোনো একটা কারণে উনি জেলে ঢুকে গেছেন, কয়েকদিন পরে বেরিয়ে গেছিলেন। উনি আমাকে বলছিলেন যে যখন বাংলাদেশ শুনেছে, বাংলাদেশ শুনলে অনেকেই ঘৃণা করে, তো সেই ভদ্রলোক আমাকে বলছিল তুমি বাংলাদেশের হাত ধরলেন, মানে হাত ধরে বললেন যে এসো বসো। একটা বকুল গাছের নিচে বসা ছিল, আমার মনে আছে ওই স্মৃতিটা। আম সরি, এটা খুবই ইমোশনাল। আর আচ্ছা, উনি আমাকে বঙ্গবন্ধুর কথা বলছিলেন যে মুজিব ভাই যখন ডাক দিছে আমার মানে এইভাবে, মানে দিছে এইভাবে বলেন নাই, যে আমার আমার মানে আমি দেখছি তার হাতের মধ্যে তার লোম দাঁড়ায় গেছে হাতের। তো তো বলছে আমার গায়ে কাটা দেয় এখনো বঙ্গবন্ধুর, মানে মুজিব ভাই। আমি বললাম ভাই কেন বলছেন, মানে কলকাতার বুঝতে পারছেন যে শব্দগত পার্থক্য থাকে, যে দাদা ভাই, মানে বলছে যে আমরা এরকম নেতা, মানে উনি যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপরে শরণার্থীরা আসে, তখন আমি স্টুডেন্ট, আমরা আমাদের স্কুলে অর্থ তুলে তুলে বাড়ি বাড়ি গেছি, আমি ভিক্ষা করছি, ভিক্ষা করে আমি শরণার্থীর জন্য খাবার নিয়ে আসছি, এবং আমি সে প্রাউড ফিল করছি আমি যদি বাংলাদেশে যাইতে পারতাম আমি মুক্তিযুদ্ধ করতাম। আমি ক্যাম্পে গেছিলাম একটা জায়গায়, যে বাংলাদেশের আসছে এখানে ট্রেনিং নিতে, তো সেখানে যে সে নাকি অ্যাপ্রোচ করছিল যে আমারে মুক্তিযোদ্ধা হিসেবে পাঠাও, তো ভারতীয় নাগরিক তারে পাঠায় নাই, তারে ইয়ে করে দিছে। তো তার এটা তো সত্য। দেখেন, আমাদের একজন শেখ মুজিব, যার কথা শুনে 2019 সালে আমি জেলের মধ্যে একটা লোককে দেখছি যার হাতে মানে লোম, এটা মানে ফেক কিছু না, মানে তার মধ্যে ওই মুজিব ছিলেন ওইটা। আমাদের বাংলাদেশে মুজিব ছিলেন, মুজিব একজন ছিলেন, শেখ মুজিব, মুজিব ভাই। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু অনেক দূরের শব্দ, মুজিব ভাই। তো সেই লোকটা কতটা মানুষকে কাঁদাতে পারেন সেটা আমি অনুভব করি। আমি নবীন, 1991 সালে আমার জন্ম, তো সেই হিসাবে এখনো আমার মানে উনি যে একজন হিরো। তো মিষ্টি বিতরণ তো দূরের কথা, শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলেছি কয়েকবার। শেখ হাসিনা পতনের পরে আমি উল্লাস করিনি, আমি লালবদর ছিলাম না কোনো কালেই, মানে লালবদর যেটা বোঝায় আর কি। এর কারণ কি? কারণ এটা আমার বোধ, আমি শেখ হাসিনা বিরোধী, কারণ আমি ভিকটিম ছিলাম তার সময়। মানে ভিকটিম থাকার কারণে না, আমি তার একটা ছবি আঁকছিলাম এই কারণে, মানে বঙ্গবন্ধুর একটা ছবি আঁকার কারণে ডিজিএফআই আমাকে ধরে নিয়ে ওইখানে চার্জ করছিল যে আমি যদি এটা আপলোড করি তাহলে আওয়ামী লীগাররা নাস্তিক হয়ে যাবে। এখন যেরকম আপনাকে অনেকে হিন্দু বলবে, নাস্তিক বলবে, আওয়ামী লীগার বলবে, আমাকেও বলে, আই ডোন্ট কেয়ার। তো এইটা তারা ডিজিএফআই মনে করতো। শেখ হাসিনা কোন লুপের মধ্যে পড়ছিল এটা একটা উদাহরণ। আমি তখন খুব অপমানের সুরে মানে বললাম যে সরি, আমি জেলের মধ্যে আঁকছি কলম, একটা বল পয়েন্ট পেন দিয়া, কারণ বল পয়েন্ট পেনটা কি হয়, ইরেজ করা যায় না, ইরেজারে মানে পেন্সিলে ইরেজ করা যায়, বা অন্য রং দিয়ে হয়তো ইরেজ করা যায়, অন্য একটা রং বসে। জেলখানায় তো কাগজই পাওয়া যায় না, কলম দূরের কথা। কলম কেনার জন্য আমার পারমিশন নিতে হয়েছিল। তো সেইখানে আমি এত কষ্ট করে আঁকছি, বাজে হয়েছে, ক্ষমা চাইছি, উনি বলছে না বাজে হয় না, ভালো হয়েছে, কিন্তু আপনি এটা আপলোড করলে আওয়ামী লীগের ক্ষতি হবে। অথচ তখন আমার ফলোয়ার আপা 200-300, আমি সিরিয়াসলি বলতেছি, আমার তখন 200-300 মানুষও চেনে না। আওয়ামী লীগ সেটাকেও, মানে আওয়ামী লীগ মিনস আওয়ামী লীগের যারা এই যে আপনি ডিজিএফআই বলেন, এই যে আমলাতন্ত্রের মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগ, এটা আমি 2018 সালের কথা বলতেছি। 18 সেপ্টেম্বরের অগস্ট সেপ্টেম্বরের 12 তারিখে আমাকে 11 তারিখে উঠে নিছে, 13 তারিখের কথা বলছি। তো পরে মিথ্যা মামলায় আবার জেলে গেলাম। আপা, আমার মনে হয় শেখ হাসিনার আশেপাশে এমন অথর্ব স্টুপিড লোকজন ছিল যে কারণে উনি বিভ্রান্ত হয়েছেন। এবং আমার ওনার প্রতি আগেও যেদিন ওনার অন্তর্বাস, ওনার না হোক ওনার বাড়ির অন্তর্বাস উল্লাস করতেছিল, তখন আমি ওনার মধ্যে আমার মাতৃসুলভ ইয়ে পাইছি, যে আমার কাছে মনে হয়েছে উনি আমার মা। একজন নারীর এইভাবে, আমরা বাংলাদেশের এতটা অসভ্য যে একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে নিয়ে উল্লাস করতে পারে, এটা আমি দেখছি আমাদের মধ্যে অনেক সময় অসভ্য লোকজন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ওই যে হয় না যে ব্যক্তিগত ইয়ে করে দেওয়া। শেখ হাসিনা এখন ধরেন আপনার, আমরা দেখছি যে জেরাই খান পান্না, তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালে। হ্যাঁ, কি মনে হয়? আমি কালকে তার সাক্ষাৎকার একটা নিয়েছিলাম আমি,
আমি যে প্রশ্নগুলি করেছি উনি খুব একটা উত্তর বরং উনি একটু তাড়াতাড়ি করেই চলে গেছেন আর কি। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে এটি আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে মানে সম্মান করি, শ্রদ্ধা আমার ওনার প্রতি আছে। কিন্তু আমার মনে আছে তিনি মঞ্চ ৭১-এর নামে যে ডেকেছিলেন কয়েকজনকে, তার মধ্যে সেখানে লতিফ সিদ্দিকী গিয়ে উনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, জেলে ছিলেন, মুক্তি পেয়েছেন। এবং সেখানে পান্না সাংবাদিক, আমাদের প্রিয় ভাই, তিনি আমি আমি মনে করি কি আপা, মুখ, আমি যা বলবো আমি তা করব। আমি যদি অ্যাক্টিভিস্ট হই, আমি যা বলবো তা করব। এর জন্য আমার মৃত্যু হইলে আমি এখান থেকে ফিরবো না। এবং দর্শকরা হয়তো জানেন যে অনেক কিছুই, অনেক অনেক অতীতের, কিন্তু যেটাই পান্না একজন উকিল, আইনজীবী, সিনিয়র আইনজীবী, তিনি ওখানে একটা সভা ডেকেছেন এবং তার সাথে ডক্টর কামাল হোসেন, তারা দুইজনই গেলেন না। আমি এত বড় স্টুপিড হইতে চাই না, আমি এত বড় বেকুব, আমি এমনি বেকুব, কিন্তু এত বড় বেকুব হইতে চাই না যে আমি এটা বিশ্বাস করবো ওনাকে যে উনি সশরীরে এখানে যান নাই কেন। উনি যে অ্যারেস্ট হইতেন আমি ওনাকে স্যালিউট দিতাম, এখন পর্যন্ত আমি ওনাকে ডিফেন্ড করতাম। আমি ওনাকে বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। উনি নিয়োগ পাইলেন মানে ইউনুসের আমলে, এটা এটা হইতে পারে? মানে আপনি বিলিভ করেন ইউনুস, মানে এই লোকটারে আমি শেখ হাসিনা যখন চুবাইতে যাইছিলাম আমার খারাপ লাগছিল যে আমার তো মনে হয় ওরে আমি পারলে চুবাই, তো ওই লোক কারোর নিয়োগ দিছে, মানে ওর ইশারা ছাড়া এখানে বাংলাদেশে কিছুই হয় না। মানে কত বড় ছ্যাচ্চর হইলে পরে নিজের, আপা আমি ওইখানে থাকলে আমি নিজের জন্য কিছু করতাম না, মানে এত বড় ছ্যাচরা আমি হইতে পারবো না। আমি হয়তো 10টা বিয়ে করতাম, মানে মানে অন্য জিনিস যেটার সাথে রাষ্ট্র জড়িত না, ব্যক্তিগত। তো সে করছে কি, তার কর্মকু করছে, ইউনিভার্সিটি নিছে, অনেক কিছু নিছে। এই ছ্যাচরা লোক কারোর নিয়োগ দেবে এবং কোনো প্রকার ইনফ্লুয়েন্স ছাড়া আমি এটা বিলিভ করতে বলবেন, না আমি এটা বিলিভ করবো না। শাহরিয়ার কবির প্রথম কোরবানি হয়েছেন এদের কাছ থেকে। শাহরিয়ার কবির কি ছিলেন, তিনি বয়সের ভারে নুয়ে পড়েছিলেন। তাকে যে ইউনুস সরকার, আসিফ নজরুল বা এই গ্যাং যাকে থ্রেট মনে করে একজন শাহরিয়ার কবিরের মতো মানুষকে, একজন নিরীহ মানুষ, সেই লোক যেটাই খান্নাকে ওনাকে আইনজীবী হিসেবে শেখ হাসিনা নিয়োগ করবেন। আমি তো জানি শেখ হাসিনা অনেক অনেক ভদ্রলোক, মানে তিনি মধ্যাঙ্গুলি বা কোনো আঙ্গুলি দেখাবেন না যে এখানে পান্নাকে, কিন্তু আমি তাকে ট্রাস্ট করি না। শেখ হাসিনা ভালো বলতে পারবেন যে তিনি কি। আসাদ নূর, এমনিতে এই যে মবের রাজত্ব আমরা দেখছি, হ্যাঁ, এখানে আমি বলে আমার আমার বিবেচনায় আর কি এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো তাদের কোনো ট্রাপে পা দেয়নি। তারা যে গৃহযুদ্ধ বাঁধাতে চায়, তারা যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়, এখন পর্যন্ত আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়ায়নি। এটা মনে হয় একটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই মবের রাজত্ব কবে নাগাদ শেষ হবে? আপা এটা একটা কথা, মানে যে সরকার শুরু হয়েছে মব দিয়া, সে মব করবে। মানে ইউনুস যদি সুদ না খায়, এটা আমাকে অবাক করতে হবে না? তো ইউনুস মব দিয়ে আসছে, তো মব সে বন্ধ করবে, এটা হয় নাকি? না, সে বন্ধ করবে না, এটা তো আমরা বুঝেই ফেলেছি। হ্যাঁ, কিন্তু বন্ধ তো কারো না কারো, বিড়ালের গলায় কারো না কারো ঘন্টা তো বাজতে হবে। আওয়ামী লীগ এসে মববাজি কারে বলে শিখিয়ে দেবে, আর কেউ না, বিএনপি করবে না। ওই 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 ভরসা আশা কিছুই আমার নাই। তো আওয়ামী লীগ যে ধরেন যেভাবে করে তারা গৃহযুদ্ধ লাগানোর সব বন্দোবস্ত করেছে, এর মধ্যে আওয়ামী লীগ নামলেই তো তুমুল রক্তপাত হয়ে যাবে। অলরেডি তারা রক্তপাত করছে এবং তখন তারা সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেবে। আমার মনে হয় আওয়ামী লীগ খুবই স্মার্ট একটা মুভ নিছে, মানে ইউনুস অবৈধ, তার সকল সিদ্ধান্ত অবৈধ, উই ডোন্ট কেয়ার। এবং আওয়ামী লীগ যখন নামবে, আমি মনে হয় না যে ওইরকম ছেলে খেলা করে নামবে। আওয়ামী লীগ এতদিন পর্যন্ত নামে না কেন? আচ্ছা বলেন আপা, আমি তো ছোট মানুষ, আপনি তো দেখছেন অনেক কিছু। এই যে ঈদের পরে আন্দোলন, এটা কি হয়েছিল? জোকস হিসেবে পরিণত হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তারেক রহমান আসবেন নভেম্বরে, কোন নভেম্বর? আমরা এটা ঈদের পরেই বলি, ঈদের পরে কোনো নভেম্বর হইলে। আওয়ামী লীগ এমন কোনো মুভ নিছে? নেয় না, এটাই আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের লগি বৈঠার ওইটা দেখছি আমি নিজের চোখে। আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা আমি দেখছি, এবং এটা হওয়া উচিত। আমিও ভয়ঙ্কর হব। এখন যদি মুক্তিযুদ্ধের ডাক আসে, আমি যুদ্ধে যাব, মানে হয়তো যুদ্ধে যাবো কি, মানে যাব, আমি যাওয়া উচিত। মানে এটা হয়তো অনেক অনেক বাইন্ডিংস আছে, ব্যক্তিগত জীবন অনেক কিছু আছে, কিন্তু মুক্তিযুদ্ধে যাবো না, এটা হইতে পারে নাকি? এবং আওয়ামী লীগের ব্যাপারে আমার প্রচুর অ্যালার্জি ছিল, কিন্তু এখন যেটা দেখি, দেখেন তাদের মুভগুলা, যে তারা এন্টারটেন করছে না ইউনুসকে। কারণ কি? তাদের বড় কোনো গোল আছে। আওয়ামী লীগ যেদিন ফিরবে, মবের গোষ্ঠী, এরা কোথায় যে পালাইয়া যাবে, মানে যাবে কোথায়, এটা আমার দুঃখ। এটা বলতে গেলে আমার খারাপ লাগে, যাবে কই? আমি তো পালাই গেছিলাম, মানে আমি যদি পালাইয়া বলেন, শেখ হাসিনাকে বলে পালাই গেছে, ওই হিসাবে আমিও পালাই গেছিলাম। আমি তো ইন্ডিয়া গেছিলাম বর্ডার ক্রস করে, যদিও জীবনে ঝুঁকি ছিল,
কিন্তু ওরা যাবে কই? মানে ওদের পালিয়ে যাওয়ার জায়গা নেই। এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। বঙ্গোপসাগর ছাড়া। তৌহিদি জনতা নাম দিয়ে যে তাদের প্রকৃত পরিচয়টি আড়াল করছে কেন? তারা তো আসলে জঙ্গলি। তৌহিদি বলতে পারেন তো জঙ্গলি তৌহিদি গোষ্ঠী। তো তাদেরকে কেন শুধু তৌহিদি জনতা বলা হয়? তৌহিদি জনতা তো ভালো জিনিস। আপা এটা তো আওয়ামী লীগ তাদেরকে ট্রাস্ট করছিল, তেঁতুলদের ট্রাস্ট করছিল। এটা তাদের ব্যর্থতা এবং তারা আশা করি তারা বোঝে। আমার ব্যক্তিগতভাবে ধর্মকেন্দ্রিক ব্যক্তিদের উপরে আমার ঘৃণা আছে। ধীরে ধীরে আমি এটা কমাচ্ছি এবং আমি ওইখানে নিউট্রালি হয়ে গেছি এখন এক প্রকার। কারণ আমি এই ইউনুসের আমলে যা কিছু দেখছি, মানে আমি এক সময় নাস্তিক হিসাবে নিজেকে গর্ববোধ করতাম। ইউনুসে দেখার পরে আমার নাস্তিক হিসেবে আর গর্ব নাই। কারণ একজন মানুষ নাস্তিক হলে যে ভালো হবে আমি এটা বিলিভ করতাম ইসলামের মতো। মানে একজন মুসলিম হইলে সে মুসলিম ভাই ভাই, নাস্তিক হইলে কেউ বুঝতাম, কিন্তু আমার ওই ইয়া নাই। এটা সিরিয়াস কথা। এবং আমি ওই এরপরে অনেক দেখেন আপা, তৌহিদি জনতা বা রাজাকার, আলবদর, আল শামস, এদের আচরণ কিন্তু সেম, একই। কোনোদিন কোনো রাজাকারের বাচ্চা বলছে আমি রাজাকারের বাচ্চা? গণজাগরণ মঞ্চে আমরা দেখছি কিছু কিছু রাজাকারের সন্তান তাদের বাচ্চা বললেন, তারা বলছিল যে আমাদের বাপদাদা রাজাকার ছিল, সরি, আমরা দুঃখিত। আমরা তাদের ওয়েলকাম করছিলাম, কারণ আমরা মুক্তিযুদ্ধ, এটাই মুক্তিযুদ্ধ মানুষকে ধারণ করে, এই দেশটাকে ভালোবেসে মানুষ রক্ত দিয়েছে। তো এইখানে রাজাকারের বাচ্চারা বা তাদের আশেপাশে কেউ কোনোদিন স্বীকার করবে এই যে মব, এই যে ধরেন এই যে তৌহিদি জনতা, তারা বলবে আমরা তো, তারা অন্য ব্যানারে আসবে, তারা সারা জীবন অন্য ব্যানারে আসছে। এই যে এবি পার্টি নামটাও দিছে, দেখেন এ আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, এবং বিও আছে। এবং দেখেন এই যে কোনো না কোনো ভাবে এগুলোর থেকে তো উত্তরণ আমাদের হতেই হবে। এখন যারা সুশীল, তথাকথিত সুশীল তারা, হ্যাঁ, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আর বললেন না, তারা এমনি কষ্ট আছে। তারা অনেকদিন গাছে, তাদের মধ্যে অনেকে দেখছে না গাছে উঠতেছে, হ্যাঁ, নারী যেহেতু আর বলছি না, তাদের মধ্যে মানে কেউ আসমান কাঁপা। এখন তো দেখেন এই যে সো কল্ড রাকসু ইলেকশন, এই কত ইলেকশন হইলো, তাদের মধ্যে আমরা দেখছি যে তারা অনেক অনেক ব্যানারে থাকে। তাদের মধ্যে কারোর ক্লিভেজ দেখা যায়, কারোর মধ্যে মানে এরকম, মানে আপনি বুঝতে পারবেন না তারা দেখলে জামাত ইসলাম মনে হয়। এবং আমাকে একজন ব্যক্তিগতভাবে, আমি এটা নাম না বলছি, একজন ডক্টর, উনি একজন নারী, তিনি বলছিলেন তিনি জামাত ইসলামের নমিনেশন নেবেন, অথচ তিনি জামাত ইসলামের ঘোর বিরোধী। কেন? জামাত রিক্রুট করছে, তারা দেখাতে চায় যে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন, মানে হচ্ছে যে যারা শাহবাগী না, হ্যাঁ, যাদের গোসল করতে বলা হয় না, মানে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কিরকম, যে ওকে সবকিছু তো ঠিক আছে, হিজাবও পরে না, আবার মানে সেই নারীদেরকে জামাত টার্গেট করতেছে। এবং তারা পুরো আদর্শের বিরুদ্ধে হইলে তাদের নমিনেশন দেবে। কারণ কি? যে তারা দেখাইতে চায় যে আমরা নারী বান্ধব। যখন কেউ খুন করে, অপরাধ করে, তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে, সে কখনো তার নিজের চরিত্রে আসে না, সে বিভিন্ন চরিত্রে আসে। তো আমার মনে হয় যে জামাত বলেন, এই জামাত তো ঐতিহাসিকভাবেই তারা, এই যে দেখেন এই যে সাদিক কায়ুম টায়ুম, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা এখন পর্যন্ত বলতে পারে না আমি আওয়ামী লীগ করছি। আরে বেটা, ছাত্রলীগ করছিস তুই, গর্ব করে করলো, আমি করছি। তো তুই বলতে পারছ না, কারণ তোর ঝামেলা আছে, তুই তো ছিলি অন্য ধান্দায়। তো ধান্দায় যারা থাকে, অন্য রূপে থাকে, তারা কখনো বলতে পারে না। তো স্বাভাবিক তৌহিদি জনতা ওইভাবে আসবে।